আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিশ্বনায়ন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম আইন পেশার বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স কমিটি। অসীম ভাই, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ সময় করে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে পরিচয় করে দিচ্ছি আমরা একজন ছাত্রকে, যিনি ইংলিশ ল পড়ছেন, হবু ব্যারিস্টার যাকে আমরা বলি আর কি, সুমাইয়া খান। তার বাদ বাকি পরিচয় আমরা ওর কাছ থেকেই শুনবো। তাকেও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সুমাইয়া, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অসীম ভাই, আপনার দিয়ে শুরু করতে চাই আর কি। আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পার্সোনাল লাইফ একটু জেনে নেওয়া যায় আর কি, যদি বলেন। মূলত আমি মফস্বলে লেখাপড়া করেছি বাবার চাকরির সুবাদে। আচ্ছা। আমি খুব রিমোট এরিয়াতেও লেখাপড়া করেছি। আচ্ছা। কুতুবদিয়ার মতো জায়গা, বদরখালীর মতো জায়গা, আপনার কক্সবাজারে ছিলাম। আমার 9 পর্যন্ত আমি কক্সবাজার অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে লেখাপড়া করেছি। এবং আমি আমার প্রথম ভাষা বলতে গেলে, আঞ্চলিক ভাষা শিখতে গেলে আমি নোয়াখালীর পরিবর্তে চিটগংয়ের ভাষা শিখেছি। আমার দেশের বাড়ি নোয়াখালী, কিন্তু আমি নোয়াখালীর ভাষা শিখেছি মূলত নোয়াখালীতে আমার বাবার পোস্টিংয়ের কারণে, লক্ষ্মীপুর থেকে। আচ্ছা। আমি সেখানে সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি এবং 85-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে একবার আইন বিভাগে, পরবর্তীতে আমি ট্রান্সফার নিয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছি। ল পড়লেন কোথায় তাহলে? 13 ব্যাচে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম আমি ভর্তি হই। তারপরে কিন্তু ভালো লাগেনি, যেহেতু পলিটিক্স করতাম, সে কারণে ওই যে অ্যানেক্সের কথা ভেবে ওই আর্টস ফ্যাকাল্টি, কলা ভবন, মধুর ক্যান্টিন, একটা অপরাজেয় বাংলা, একটু ভিন্ন ধরনের এই ছিল, যার কারণে এদিকে চলে এসে ইংলিশ ল কখন বললেন? ইংলিশ লটা পড়েছি সেটা হলো আপনার, আমি লন্ডনে গিয়ে প্রথমে ভুইয়া একাডেমিতে ভর্তি হয়েছিলাম 97-এ। সে সময় হয়নি, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। আন্দোলন বিরোধী দলে আমরা ছিলাম, ঠিকমতো আপনার লেখাপড়া করা যায়নি, সুযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে আমি লন্ডনে চলে যাই। আমি সস্ত্রীক, আমার স্ত্রীও, আমরা একই সঙ্গে একসঙ্গে এলএলবি অনার্স করেছি এবং পরবর্তীতে আপনার বার ভোকেশনাল কোর্স করেছি। সেটা লিংকনসিন থেকে। লিংকনসিনে কল টু দ্য বার যখন হয়, নিশ্চয়ই ছবি টবি উঠিয়েছেন উইক টুইক পরে। আজকে আমরা ইন্টারভিউটা আপনাকে সেই রকম উইক পরে নিতে চাই আর কি। আমি সময়কে অনুরোধ করছি যদি স্যারকে একটু হেল্প করো উইকটা পড়ার জন্য। এটা পড়তে হবে, হ্যাঁ পড়েন, হ্যাঁ একটু ভালো লাগবে আর কি দেখতে। এই থ্যাংক ইউ সোমায়া, থ্যাংক ইউ। আমি এখন সোমায়ের কাছে যেতে চাই। সোমায়া, তুমি কোথায় পড়ছো? স্যার, আমি এখন লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ সাউথে পড়ছি, ইউনিভার্সিটি অফ লন্ডনের অধীনে ফার্স্ট ইয়ারে আছি। ফার্স্ট ইয়ারে আছো, ভেরি গুড। তোমার তো এখন আর এক্সাম নেই? না স্যার। তুমি ল পড়ছো কেন? স্যার, আমাদের আশেপাশের মানুষের জন্য অনেক আগের থেকেই জীবনে কিছু একটা করে যেতে পারবো এরকম একটা প্রফেশন খুঁজছিলাম। তো যখন আইন পেশাটা নিয়ে আর একটু ইনডেপথ রিসার্চ করি, তখন একটা খুব আরও বেশি সম্মানের জায়গা ক্রিয়েট হয়। আর লয়ারদের যে ভূমিকাটা মানুষের পাশে দাঁড়ানো, সেটা তো অন্যরকম। তো স্যার, সেই জায়গাটা থেকেই। তোমার বাবা মা কি কেউ লয়ার? না, বাবা মা ফ্যামিলি তো কেউ নাই না? আমার 2জন কাজিন আছে, তাছাড়া স্যার কেউ নেই। রাইট, ওকে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে যদি তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, 2জন অসহায় মানুষ, তাদের আইনের আশ্রয় নেওয়ার মতো সুযোগ নাই ফিস দিয়ে, তাদেরকে তুমি হেল্প করবে? স্যার, ইট উইল বি মাই অনার, কারণ আমার ল পড়ার প্রাথমিক কিছু কারণের মধ্যে একটাই হচ্ছে আমি ইন ফিউচার প্রো বোনো লিগাল সার্ভিসেস দিতে চাই। তো স্যার, অবশ্যই। থ্যাংক ইউ। অসীম ভাই, ইংল্যান্ডের টাইমস পত্রিকার একটা রিপোর্ট রিসেন্টলি আর কি, এটা হচ্ছে 11 এপ্রিল এই বছরই, সেটা হচ্ছে প্রিন্স হ্যারি। হেডলাইন হচ্ছে আই এম এক্সস্টেড বাই কোর্ট ফাইট ওভার সিকিউরিটি। সেটা আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি এই রিপোর্টটা। রাজপরিবারের একজন তার সিকিউরিটি নিশ্চিতের জন্য আদালতে যেতে হচ্ছে। এখন এটা আইনের শাসনের দেশ বলা যায়, অথচ আমাদের দেশে আমরা দেখি শেখ হাসিনার শাসনামলে ভিআইপিদের জন্য আলাদা লেন করার চেষ্টা করা হয়েছিল, আপনার যদি মনে থাকে। তারপরে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তো ডিফারেন্ট বুঝলাম, তার পরিবারের সদস্যদের জন্য এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স গঠনের অর্থাৎ নিয়োগ দেওয়া হয়েছিল এসএসএফকে। এটা কেমন সিস্টেম আপনার মতে আমাদের দেশে? মূলত একটা জিনিস দেখুন, এই যে 2024 সালে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, একটা পর্যায়ে কোটার প্রথার বিরুদ্ধে কিন্তু আপনার আন্দোলনটা হয়েছিল, মানে একটা নির্দিষ্ট লিমিটেড একটা এরিয়া ছিল। তারপরে সেটা চলে গেল বৈষম্য বিরোধী, তাই না? তো এই বৈষম্যটা আমাদের এখানে কিন্তু যুগ যুগ ধরেই ছিল।
আপনার যখনই মনে করেন যে আপনার ক্ষমতাসীন দল ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হতে চান, তখন তারা সব দিক থেকে নিজেদেরকে অনিরাপদ রাখার কোনো ফাঁক ফোকর দরজা রাখতে চান না। ঠিক সে কারণেই তারা যেটা করেছেন, যে পতিত আওয়ামী লীগ সরকার যেটা করেছিলেন, ফেসিস্ট গভর্নমেন্ট যেটা করেছিলেন, তারা রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধা মানে প্রিভিলেজ যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো, সেগুলো তারা তাদের সকলের জন্য আপনার অবারিত করার চেষ্টা করেছে। আপনার আইনে আছে, ঠিক আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের জন্য আপনার নিরাপত্তার আলাদা আইন আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু একেবারে আপনার 14 গোষ্ঠী শুদ্ধ এবং আজীবন। আপনি এখন একটা জিনিস দেখুন, এমনকি বিদেশেও কিন্তু প্রধানমন্ত্রীর পুত্র কন্যা, তাদের কিন্তু বিদেশেও নিরাপত্তার জন্য তারা আপনার এই করেছিল। আমাদের দেশের আইন অনুযায়ী, সংবিধানের দৃষ্টিতে, যে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল, সবাইকে সমানভাবেই ট্রিটমেন্ট দেওয়া হবে। কিন্তু ওনাদের এই যে প্রিভিলেজ চাওয়া বা পাওয়ার এই অধিকারটা কোথা থেকে এসছে? এটা হচ্ছে যে আইনের অপপ্রয়োগ, ক্ষমতার অপপ্রয়োগ করা, এছাড়া অন্য কোনো কিছুই না। অসুবিধা আমরা এই অনুষ্ঠানে ইমেইলের মাধ্যমে আমরা প্রশ্ন গ্রহণ করে থাকি ভিউয়ারদের কাছ থেকে। যৌক্তিক প্রশ্ন থাকলে আমরা সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি পর্যায়ক্রমে। আজকে আমরা আপনার সামনে 2টা প্রশ্ন উপস্থাপন করতে চাই। অনেকগুলো প্রশ্ন পেয়েছি, এর মধ্যে আমরা 2টা সিলেক্ট করেছি। সেই প্রশ্নগুলো যদি সুমাইয়া তুমি স্যারের উদ্দেশ্যে উপস্থাপন করো। প্রথম প্রশ্ন কবির হোসেন শান্ত করেছেন দিরাই সুনামগঞ্জ থেকে। সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, বিএনপিও একই কথা বলেছে। তবে সংবিধান সংস্কার কমিশন এবং বিএনপির মধ্যে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে পদ্ধতিগত দ্বিমত রয়েছে। সেই দ্বিমত তা হচ্ছে যে বিএনপি চাচ্ছে ক্ষমতাসীন দল দেশের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনদের নিয়ে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত করবে, আর সংস্কার কমিশন চাচ্ছে আনুপাতিক ভোটার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবে। বিএনপির প্রস্তাবনা অনুযায়ী হলে তো যে লাও সেই কোদো, অর্থাৎ বিএনপি তাদের ঘরানার সদস্য নির্বাচিত করবে। আবু সাইদ মুগ্ধরা কি এই কারণে জীবন দিয়েছে? অসীম ভাই, আবু সাইদ মুগ্ধরা কি এই কারণে জীবন দিয়েছে? দেখুন, আবু সাইদ মুগ্ধের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথা বলি, যে আবু সাইদ মুগ্ধ এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হবেন এটা তো কেউ জানতেন না। আজকে যে সংস্কার কমিশনের এক্সিস্টেন্স, যেটা বিগত কয়েক মাস ধরে আপনার কাজ করছে, এটাও যে এদেশে কোনোদিন হবে এটাও তো কেউ ভাবেনি জনগণ। সংস্কারের বিষয় যেটা, এমনকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যে বলা হয়েছে, সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে, এটা 2016 সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একেবারে প্রথম দিকে আপনার, এখন যেটা 31 পয়েন্টসের মধ্যে আছে, আমি বলছি সেটা 2016 সালে বলেছেন, ভিশন 2030-তে সেটা আপনার লিপিবদ্ধ করা হয়েছে। 2022 সালে বিএনপির যিনি অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি 27 দফা দিয়েছিলেন। পরবর্তীতে 2023 সালে এসে 31 দফা, এবং সেই 31 পয়েন্টের 6 নম্বর পয়েন্টে কিন্তু পার্লামেন্টের মানে বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বিএনপি বলেছে সবার আগে। কিন্তু তার মানে বিএনপি অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি প্রোগ্রেসিভ, এবং উপলব্ধি করেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কেন হওয়া উচিত, সেটা তো উপলব্ধি করেছেন দেখেই কিন্তু আপনার তার পক্ষে আগে থেকে অ্যাডভোকেসি শুরু করেছে বিএনপি। তাহলে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি একমত কিনা কমিশনের সঙ্গে আমার একমত হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আর আমি একমত হব, সোনিয়া আমি একমত হব, এমন তো কোনো কথা নেই। আমার কথাটা হচ্ছে যে দর্শক শ্রোতা ওনার প্রতি সম্মান রেখে বলছি যে যেই লাও সেই কুদু হবে না, এটা তো ঠিক না বোধহয়। কারণটা হচ্ছে যে তাহলে প্রথম কক্ষ যেটা আমরা তো বলি যে মানে 2টো কক্ষ হবে, তার মধ্যে একটা হবে জাতীয় সংসদ, আরেকটা হবে সিনেট, বা যে নামেই দেওয়া হোক। তো তাহলে তো আগে তো মূলত মানে দেখেন আপনি লন্ডনে লেখাপড়া করেছেন যে হাউস অফ কমন্স সমস্ত কিছু, কিন্তু উচ্চকক্ষটা কোনটা? হাউস অফ লর্ডস। তাদের কিন্তু খুব বেশি একটা কাজ নেই, কিন্তু সুপারভাইজারি একটা জুরিসডিকশনের মতো আছে। আমাদের এখানেও আপনি যদি আইন করেন পরবর্তীতে, যে তাদের কর্মপরিধি কতটুকু হবে, চেকস অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে আপনি নির্ণয় করবেন, নির্ধারণ করবেন, সেটা পরবর্তী পার্লামেন্টই কিন্তু ডিসাইড করবে। এখন কথাটা হচ্ছে আপনি যদি মানে আগের হাল যেদিকে, পরের হাল সেদিকে যাবে। তো আগের হালটা যেটা সংসদ যেটা নির্বাচিত হবে, তারা কিভাবে নির্ধারণ করবেন অ্যামেন্ডমেন্ট করে যে
আপার হাউসটা কেমন হবেন। বিএনপি যে জিনিসটা স্পেসিফাই করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, কলাকুশলী, শিল্প সাহিত্যের সঙ্গে যারা জড়িত আছেন, সমাজের বিভিন্ন পেশার গুণগত মানের দিক থেকে যারা অপেক্ষাকৃতভাবে উঁচু স্তরে আছেন তাদেরকে ইনক্লুড করা। ঠিক আছে, প্রশ্ন যিনি পাঠিয়েছেন বলছেন যে আপনারা তো বিএনপির ঘরানার লোকজনই সিলেক্ট করেন। না, আমি আপনাকে বলছি, দেখুন, বিএনপির ঘরানার কথা বলা হয়নি, কিন্তু বিএনপি বলেছে যে আমি আমার দল থেকে যদি দেই, আমি আমার দল থেকেই যদি দেই, তাহলে তো সে একই জিনিস হয়ে গেল। বিএনপি বলেনি যে দল থেকে দেবে, বিএনপি বলেনি যে দল থেকে দেবে। বিএনপি ক্লাস অফ সেকশন অফ পিপল যারা, তাদেরকে আপনার ক্লাসিফাই করেছে, তাদেরকে নির্দিষ্ট করেছে কাদেরকে আনবেন ওনারা। এখন কথাটা হচ্ছে আপনার পদ্ধতিটা যারা নির্বাচিত হবেন তাদের প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন অনুযায়ী হবে, নাকি সমস্ত বাংলাদেশের যে প্রাপ্ত ভোট তার উপরে ভিত্তি করে আনুপাতিক হারে করা হবে। কিন্তু যারা আজকে সংস্কার কমিশন বলছেন যে না, ওনারা আনুপাতিক হারে, কিন্তু ওনারা কাকে দেবেন? আনুপাতিক হারে আপনি যদি, ঠিক আছে আমি আনুপাতিক হারে ধরে নিলাম, আপনি যদি ওখানে আপার হাউসের যদি মেম্বার যদি 100 জন হন, আনুপাতিক হারে কিসের আনুপাতিক হারে? কি সংসদ সদস্যদের, নাকি সমগ্র বাংলাদেশে প্রাপ্ত ভোটের রেশিও অনুযায়ী দেবেন? যে কোনোটাই ধরেন না কেন, আপনি যদি নির্দিষ্ট না করেন কোন ক্লাস, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে নাকি? সেখানে তো আপনার চোর ডাকাত ব্যবসায়ী সে আগের মতো, যেখানে 70 ভাগের উপরে আপনার আগে ব্যবসায়ীরা পার্লামেন্টের সদস্য হয়েছেন, আপনি তো দেখা গেছে সেই একই কাজটাই আবার করতে পারেন। আপনি তো স্পেসিফাই করেন না, ক্যাটেগরাইজ করেন না, কিন্তু বিএনপি অ্যাটলিস্ট যেটা, তাহলে আপনাকে একটা প্রশ্ন, তাহলে কি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে নাকি? না, নিঃসন্দেহে আলোচনা হতে পারে। থ্যাংক ইউ অসীম ভাই, আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতি থেকে। সোবাইয়া, তোমার সেকেন্ড কোয়েশ্চন স্যারকে যদি বলো। আরিফ মাহমুদ, শাসনগাছা, কুমিল্লা থেকে। আমি সরকার থেকে কয়েক একর জমি লিজ নিয়ে সেখানে বিগত 5 বছর যাবৎ চাষ করে আসতেছি। কোনো নোটিশ ছাড়া বা আইনগত ক্ষমতা বহির্ভূতভাবে সরকার গত মাসে আমার জমিটি দখল নিয়ে নেয়। আমি হাইকোর্টে রিট করলে মাননীয় আদালত আমার পক্ষে আদেশ প্রদান করেন। এই আদেশের পরেও সরকার আমার লিজকৃত জমির দখল ছাড়ছে না। তারপর আমি আমার আইনজীবীর পরামর্শে হাইকোর্টে কনসেপ্ট ফাইল করার সাথে সাথেই সরকার আমার জমির দখল থেকে সরে যায়। সরকার এই যে আইন বহির্ভূত কাজটি করে আমার আর্থিক ক্ষতির সম্মুখীন করলো, আমার আইনজীবীর মতে তেমন কোনো প্রতিকার পাওয়ার সম্ভাবনা কম। এটা কেমন দেশ বা কেমন আইন? অসীম ভাই, অসীম ভাই, এটা কেমন দেশ বা কেমন আইন? আপনি চাইলেই একজনকে হয়রানি করে ফেললেন, আমার ক্ষতি করে ফেলবেন। বিষয়টা হচ্ছে কি, কোনো কোনো ক্ষেত্রে আপনার রাষ্ট্র, আপনি মনে করেন যে কোনো নাগরিক দেখা গেছে লিজ নিয়েছে, লিজের কোনো শর্ত যদি ভঙ্গ করে, তখন দেখা গেল যে সেটা আপনার বাতিল করতে পারে, কিংবা দেখা গেছে যে অন্যের জমি সরকার রাষ্ট্রীয় কোনো কাজে আপনার বা গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টের জন্য আপনার প্রয়োজন, তখন তারা অ্যাকোয়ার করে, কিন্তু অ্যাকোয়ার করলে সেখানে সে পরিমাণ আপনার ক্ষতিপূরণ প্রদান করে থাকেন। আবার দেখা গেল যে অ্যাকোয়ার করেছে, কিন্তু অ্যাকোয়ার করার পরে দেখা গেছে যে যেই পারপাসের জন্য তারা নিয়েছেন সেই পারপাসটার আর প্রয়োজন নেই, তখন তারা আবার সেটা অবমুক্ত করে দেন। এই ধরনের অনেকগুলো বিষয় আছে। কথাটা হচ্ছে যে আপনি একটা লিজ বরাদ্দ করেছেন, বরাদ্দ দিয়েছেন, কিন্তু কোনো ধরনের কারণ দর্শানো বাদে আপনি কাউকে ডিসপোজেস করতে পারেন না। ওটা গেল একটা জিনিস। আর দ্বিতীয় যে জিনিসটা এসছে উচ্চ আদালতে, হাইকোর্ট থেকে আমি আপনার মনে করেন যে রায় পেয়েছি, তাদের সেই অর্ডারটা ইললিগ্যাল, তাদেরকে সরে যেতে বলেছে, আমার দখল আমাকে বুঝিয়ে দিতে বলেছেন, ওনারা দেননি। একটা সময় চলে গেল, দীর্ঘ সময় চলে গেল, দেখা গেল যে দর্শক যিনি আপনার যে প্রশ্নটা পাঠিয়েছেন যে তিনি একজন চাষি, তিনি সেখানে গত 5 বছর ধরে চাষ করছেন, তার মানে নিঃসন্দেহে কতদিন সময় তিনি আপনার চাষাবাদ করতে পারেননি, কি পরিমাণ আর্থিক ক্ষতি তিনি আপনার সম্মুখীন হয়েছেন। আমি মনে করি যে ন্যায্যতার ভিত্তিতে তার সেই ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে। আমাদের সংবিধান তো এনশোর করেছে সেটা, রাইট টু প্রফেশন, রাইট টু বিজনেস বলতে পারেন, লাইভলিহুড, সমস্ত কিছুই তো আছে। কিন্তু মুশকিলটা হলো যে সংবিধানে যা কিছু আছে সমস্ত কিছু কি আপনার আইন প্রয়োগ করা হয়েছে? যে সরকার প্রয়োজনীয় আইন প্রণয়ন করিবেন,
মানে সংবিধানের এই ধারাগুলোকে আপনার কার্যকর করার জন্য, মানে আপনার যে রাইটটা আছে সেটা যখন ইনফ্রিঞ্জ হচ্ছে, সেখানে যদি পার্টিকুলার কোনো ল না থাকে তাহলে তো আপনি সেটা এনফোর্স সরাসরি করতে পারবেন না। এই কারণে আমাদের দেশে যে টর্শিয়াস রেমেডি যেটা, সেটা খুব একটা বেশি ডেভেলপ করেনি। কিছু কিছু আমরা দেখেছি নিম্ন আদালতেরও আপনার ম্যাজিস্ট্রেট দেখা গেছে আপনার ক্ষতিপূরণ প্রদান করতে বলেছেন কোনো ব্যক্তিকে, যে এগ্রিভড যে পার্সন তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলেছেন। এই এরিয়াটা ডেভেলপ করছে মানে আমরা যেটাকে বলি জুডিশিয়াল প্রেসিডেন্ট। আর একটা হলো পার্লামেন্ট থেকে লেজিসলেশন, যেটা আমি মনে করি এই ব্যাপারে লেজিসলেশন হওয়া উচিত, সাধারণ মানুষ যেন অহৈতুক হয়রানির শিকার না হন। আর একটা বিষয় আছে, সরকারেরই আরেকটি প্রতিষ্ঠান যে বিভাগ তার জমি থেকে ডিসপোজেস করেছে, সেই বিভাগ আইন বিভাগ আমরা বলি বা বিচার বিভাগের থেকে একটি আদেশ হয়েছে, তারপরে ওনারা দেওয়ার সিটিং আজও দিচ্ছিলেন না। যখন কন্টেম্পট পিটিশন ফাইল করলেন তখন এসে আপনি নড়ে চড়ে বসলেন। কারণ ওই যে কন্টেম্পটে দেখুন, কন্টেম্পটের মধ্যে আপনার মনে করেন যে আছে, বিধান আছে যে আপনাকে যদি একবার কন্টেম্পট রুল ইস্যু করে, আর যদি একবার আপনাকে মনে করেন যে উচ্চ আদালত যদি আপনাকে দোষী সাব্যস্ত করে, তাহলে দেখা গেছে আপনার চাকরিটা থাকবে না। আইজিপি একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আপনি কন্টেম্পট করলাম, তাতে আমার তো অনেক ক্ষতি হয়ে গেল। আমি ওটাই বলছি, এখন দেখুন কেন তিনি পরবর্তীতে এসে তাড়াতাড়ি করে দখলটা বুঝিয়ে দিলেন বা জায়গাটা ছেড়ে দিলেন, যখন ওই যে ওনার মাথার উপরে একটা খড়গ আইন, মানে কি আইনটা হচ্ছে যে ডেটারেন্ট হিসেবে কাজ করে, যে আপনাকে যদি লায়েবল করা হতো কন্টেম্পটের জন্য, তাহলে আপনার চাকরিটা যাবে, যেমনটা হয়েছিল সাবেক আইজিপি শহীদুল হক সাহেবের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই কারণে আমরা বলছি যে স্পেসিফিক যে এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন, আদালতের নির্দেশনা যদি সর্বনিম্ন সময় এবং রিজনেবল টাইমের মধ্যে যদি কেউ পালন না করেন, এবং সেটার জন্য যদি কোনো নাগরিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব আছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম এই ক্ষতিপূরণটা সে যেন পেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য প্রয়োজনীয় আইনটাও প্রণয়ন করতে হবে। যেমন আমি দেখলাম মানব জমিনে 25 মার্চ 25 এই বছরই 25 একটা রিপোর্ট ছাপা হয়েছে, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীকে দেওয়া হলো রেকর্ড ক্ষতিপূরণ। জাপানে আর কি $1.45 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া আছে। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম উদাহরণ আছে। তা আমাদের সেটা একটু ডেভেলপ করা উচিত। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা তো সময় লাগবে, আমাদের তো, আমরা তো এখনো সে পরিমাণ সভ্য হয়নি, তাই না? আমাদের তো গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট যখন চলছিল, বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছি। আমাদের যে গণতন্ত্র হুমড়ি খেয়ে পড়েছে, হোঁচট খেয়েছে, রাষ্ট্র ব্যবস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলো তো ঠিক মতো গড়ে ওঠেনি। আর বিগত যে বেশ অনেকগুলো বছর আগে যা ছিল তার থেকে যে চরমভাবে যে আমাদের অবনতি ঘটেছে, অবনমন হয়েছে, আমাদের তো সেই ধ্বংসস্তূপ থেকে তো আপনার ঘুরে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। তারপরেই কিন্তু আপনার আইনের তো কি বলে প্রয়োগ করবেন, আপনি আইন তো তার আগে প্রণয়ন করবেন, আপনি কালচারটা তো আপনার নার্চারিং করবেন। রাইট। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছেন, আপনি কি সমস্যা ফেস করছেন? মানে আপনার কি কখনো মনে হয়েছে যে এটা এরকম হইলে ভালো হইতো, ওইটা এরকম হইলে ভালো হইতো, এরকম কিছু? অনেক সমস্যা। আপনি একটা বা দুইটা সমস্যার কথা বলেন। একটা বা দুটো সমস্যা আছে, যে মানে একটা আছে যে আপনার দীর্ঘসূত্রিতা, মামলার হিয়ারিং করা খুবই টাফ। এই ক্ষেত্রে আমি মনে করি যে অধিক সংখ্যক উচ্চ আদালতে অধিক সংখ্যক বিচারপতি নিয়োগ, অধিক সংখ্যক আদালত কক্ষ থাকা উচিত। আরেকটা সমস্যা যেটা, যে বিভিন্ন বিল্ডিংয়ে আপনার এখন এই যে অ্যানেক্স আছে, বিজয় 71 আছে, সেখানে লিফটগুলো কনজাস্টেড, আপনার করিডোর এত ন্যারো এবং কোর্ট রুমগুলো এত ছোট, লিটিগেন্ট পাবলিক আর লয়ার আপনার, তারপরে আবার লয়ারদের ক্লার্কও আছে, আপনার সব কিছু মিলে আপনার একটা অস্বস্তিকর অবস্থা। রাইট, এটাতে মুক্তি চান। সুমাইয়া, তোমার কাছে, তোমাদের জেনারেশন, তোমাদের এক আপ জেনারেশন হলাম আমরা, তোমাদের জেনারেশন কী ভাবছে আইন জগৎ নিয়ে আজকাল, বা তুমি কী ভাবছো? স্যার যে চ্যালেঞ্জেসগুলোর কথা বললেন, এগুলো নিয়ে আমাদেরকেও আমাদের ল স্কুলে অবগত করা হয়। তো এগুলো ইন ফিউচার আমরা চাই যে এই সমস্যাগুলোর সমাধান জানি আমরা হতে হয়তো বা পাবো না, ইট উইল টেক সাম টাইম, বাট আশা করছি এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আর কোর্টের অ্যাক্সেস পাওয়া এখনো অনেক মানুষের জন্যই অনেক কঠিন। সেই জায়গাটা থেকে
যেন আমরা ইন ফিউচার কাজ করতে পারি, যে এখন যারা কাজ করছে তারা যেন এই বিষয়টা দেখে, মানে সবাই আইনের আশ্রয় পায়। তোমরা এটা নিয়ে খুব ভাবছো এখন এই জেনারেশন। জি স্যার। অসীম ভাই, ফাইনাল কোয়েশ্চেন টু ইউ, আপনার কি কোনো মেসেজ টু দ্য নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার্স? প্রথম যে বিষয়টা হচ্ছে যে ব্যারিস্টার হওয়ার একটা নিশ্চয় উদ্দেশ্য থাকে, তাই না? মানে আইনের ছাত্র, তাই না? আইনের ডিগ্রি অর্জন মানেই নিশ্চয়ই একটা টার্গেট থাকে, একটা অ্যাম্বিশন থাকে, ভিশন থাকে। সেক্ষেত্রে আপনার প্রথম কথা হচ্ছে আপনাকে কোয়ালিফাইড লয়ার হতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যান অ্যাডভোকেট অফ দি বাংলাদেশ বার কাউন্সিল, তাই না? সেখানকার এনরোলমেন্ট পরীক্ষাটা অনেক টাফ। এমসিকিউ এর জন্য মনে করেন যারা ব্যারিস্টার, যারা বেশিরভাগই দেখা গেছে আপনার ব্রিটিশ ল ডিগ্রি, ব্রিটিশ কোয়ালিফাইং ল ডিগ্রিটা করেন, কিন্তু আবার অনেকে আছেন বাংলাদেশের ল ডিগ্রি করেন, প্র্যাকটিস করেন, তারপরে গিয়ে আবার ওখানে পড়েন, সেকেন্ড অনার্স যেটা করেন সেটা করেন, তারপরে তো আপনার বিবিসি বা বিপিটিসি হোয়াটএভার ইট ইজ। তো সেক্ষেত্রে যারা শুধুমাত্র ব্রিটিশ ল ডিগ্রি এবং বারেট ল করে আসেন, তাদের ক্ষেত্রে যে প্রথম আপনার ধাক্কা যেটা, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের লয়ের উপরে বেস করে আপনার বার কাউন্সিলের পরীক্ষাটা হয়। সে কারণে আমি বলবো ওটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। থ্যাংক ইউ ব্যারিস্টার অসীম ভাই, থ্যাংক ইউ সময় তোমাকেও অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।